এই হারহিম করা কাহিনীটি আমেরিকার 20 বছরের মেডিকেল স্টুডেন্ট জন জনসের, যার একটি ভুল সিদ্ধান্তের কারণে গুহার ভিতর কবরের মতো এমন এক সরু জায়গায় আটকে পড়ে যেখানে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। আর দুর্ভাগ্যক্রমে ওই সংকীর্ণ জায়গাটির ভেতর সে 80 ডিগ্রি উল্টো অবস্থায় আটকে যায়, আর তার জীবনের শেষ 27 ঘন্টা ওই অবস্থাতেই তাকে কাটাতে হয়। 24শে নভেম্বর 2009 সালে 26 বছরের জন এডওয়ার্ড জনস তার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য নিজের বাড়ি আসে। জনের আগমনে পরিবারের সবাই আনন্দিত হয়। ওই দিন তারা পার্টি করে আর ঠিক করে পরিবারের সব মেম্বার মিলিত হয়ে একটি অ্যাডভেঞ্চার করবে। তাদের প্ল্যান হলো নাট্টিপাটি গুহাকে এক্সপ্লোর করবে, যেটা আমেরিকার উটা শহরে অবস্থিত। এটা হলো সেই জায়গা যেখানে 6 বছর পূর্বে এরন রলসনের একটি হাত পাহাড়ের ফাটলে একটি পাথরের মাঝে আটকে গিয়েছিল, আর তাকে ক্ষুধার্ত অবস্থায় 5 দিন কাটাতে হয়েছিল। অবশেষে নিজেকে বাঁচাতে সে নিজেরই হাতকে কেটে ফেলে। জনের স্ত্রীর নাম ছিল এমলি, আর তার একটি 1.5 বছরের বাচ্চাও রয়েছে। তারা সবাই ঠিক করে 24শে নভেম্বর রাত 8টার সময় নাট্টিপাটি গুহার ভিতর প্রবেশ করবে, আর কিছু সময় কেভ এক্সপ্লোর করার পর আবারও তারা বাড়ি ফিরে আসবে। কিন্তু সেখানে তাদের সঙ্গে যা ঘটতে চলেছে তারা স্বপ্নেও ভাবতে পারেনি। আসলে নাট্টিপাটি কেভ বিগিনার কেবারদের জন্য পারফেক্ট জায়গা। যাদের কেভ সম্পর্কে বেশি কোনো অভিজ্ঞতা নেই তারা কোনো রকম ভয়ভীত ছাড়া সহজেই এক্সপ্লোর করে নিতে পারবে। কিন্তু এই কেভের ভিতর একটি অংশ রয়েছে যেটা খুবই চ্যালেঞ্জিং। এই সেকশনটির নাম বার্থ ক্যানেল। কেভের এই সেকশনটি খুবই সরু আর টাইট, যার কারণে অভিজ্ঞ কেভারদেরও এই সেকশনটি ক্রস করতে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। বেশিরভাগ কেভার এই সেকশনটি ক্রস করতে গিয়ে আটকে যায়, আর তাদের উদ্ধারের জন্য রেস্কিউ টিমের সাহায্য নিতে হয়। তাই এই জায়গাটিতে বারবার দুর্ঘটনার কারণে 2006 সালে অথরিটিরা নাট্টিপাটি কেভটিকে বন্ধ করে দেয়। কিন্তু প্রফেশনাল কেভাররা জানায় যদি বন্ধ করতে হয় তাহলে তাদের জন্য বন্ধ করুন যাদের কেভিংয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, কারণ তারাই এই গুহার ভিতর আটকে যায়। অবশেষে 2007 সালে এই কেভটিকে নতুন নিয়মের সাথে রিওপেন করে দেওয়া হয়। একটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয় যাদের কাজ কেভের ভিতর সেই সব ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেবে যাদের কেভিংয়ে ভালো অভিজ্ঞতা রয়েছে আর প্রফেশনাল ইকুইপমেন্ট রয়েছে। নাট্টিপাটি গুহার ভেতর এক্সপ্লোর করার জন্য 21 দিন আগে থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হতো, আর এই পারমিশনের জন্য সল্টলেক সিটির 2 ভাই জন জনস আর জর্জ জনস অ্যাপ্লাই করে। এই 2 ভাই ছিল খুবই দক্ষ কেভার, তাই তারা অনুমতিও পেয়ে যায়। এরপর তাদের পরিবার সহ নাট্টিপাটি কেভের প্রবেশদ্বারের কাছে পৌঁছায়, আর তারা সবাই 24শে নভেম্বর রাত 8টার সময় কেভের ভিতর প্রবেশ করে। সবকিছুই ঠিকঠাক চলছিল, আর তারা আত্মবিশ্বাসের সাথে কেভের গভীরের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু এরপর জন আর জর্জ বিগ স্লাইডের কাছে এসে থেমে যায়। এই জায়গাটিতে একটি বড় স্পেস রয়েছে যেখান থেকে তারা রিটার্ন হতে পারবে। কিন্তু এরপর থেকে শুরু হয় কেভের কঠিন চ্যালেঞ্জ, বার্থ ক্যানেল। বার্থ ক্যানেল এতটাই সরু যে খুব কমই মানুষ এই জায়গাটি দিয়ে ক্রস করতে সক্ষম হয়েছে। এই জায়গাটি কেবল সরু হওয়ার কারণেই ভয়ানক নয়, বরং এর ভিতর অনেকগুলি অজানা রুট রয়েছে। জন আর জশ রোগা পাতলা ছিল, তাই তারা ঠিক করে এর গভীরে গিয়ে সবথেকে বেশি রেকর্ড করবে। আর এই আইডিয়াটি ছিল জন জনসের, আর জন জনসই সবার আগে ছিল। রাস্তা এতটাই সংকীর্ণ ছিল যে তাদের জামা সিলিংয়ের পাথরে লেগে ছিঁড়ে যাচ্ছিল। তারা মনে করেছে বার্থ ক্যানেলের সঠিক রুটের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা ভুল করে ক্রক স্ক্রু নামের একটি রাস্তার দিকে চলে যায়। এটা এমন একটা জায়গা যেখানে কেবলমাত্র সবথেকে রোগা কেভাররাই ক্রস করতে পারবে। 2004 সালের একটি দুর্ঘটনার কারণে এই জায়গাটি বিখ্যাত। 16 বছরের ব্রাক ক্লার্ক এই জায়গাটিতে সারা রাত আটকে ছিল। জন এখন ক্রক স্ক্রু রুটটি ক্রস করতে চলেছে। সে যতই আগিয়ে চলেছে প্যাসেজ ততই টাইট হচ্ছিল, আর সে এখান থেকে ট্রান হওয়ার মতো সামনে কোনো বড় রুম পাচ্ছিল না। সে মনে করেছে হয়তো সামনের দিকে একটা বড় স্পেস পাবে যেখান থেকে সে ট্রান হতে পারবে, কিন্তু তারা অজান্তে ভুল রুটে ঢুকে পড়েছে, কারণ ট্রান হওয়ার মতো সামনের দিকে আর কোনো বড় স্পেস নেই। কেভের ম্যাপটিতে দেখা যায় এই রুটটি দিয়ে জন বার্থ ক্যানেলে যেতে চেয়েছিল, কিন্তু সে লেফট টার্ন নিয়ে ভুল রাস্তায় চলে যায়। সে অনেক কষ্টে সামনের দিকে এগিয়ে চলেছে, এই ভেবে যে হয়তো সামনে ট্রান হওয়ার মতো একটা বড় স্পেস পাবে, কিন্তু চিমনির সাইজের মতো টাইট প্যাসেজটি কোনোভাবে শেষ হতে চাইছে না। এই সময় জনের কোনো ধারণাই নেই যে সে কোন দিকে যাচ্ছে। সে কেবল ফিল করছে কেভের নিচের দিকে নামছে। এরপর জন হঠাৎ খুব দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে, আর সে তার ভাইকে চিৎকার দিয়ে সতর্ক করে সামনের দিকে যেন সে আগিয়ে না আসে। এরপর জন হঠাৎ তার হেডলাইটের সাহায্যে নিচে একটি ছোট্ট গর্ত দেখতে পায়। সে মনে করেছে হয়তো এই গর্তটির ভেতর কোনো বড় স্পেস আছে। এই গর্তটি দেখা মাত্রই জন আনন্দে চিৎকার দিয়ে ওঠে। মনে করেছে এর ভিতর কোনো বড় ওপেনিং আছে যেখান থেকে সে রিটার্ন হতে পারবে, কিন্তু এটাই ছিল জনের জীবনের সবথেকে বড় আর শেষ ভুল। সে সামনের দিকে এগিয়ে যায় আর ওই অজানা গর্তটির ভেতর তার মাথাটিকে ঢুকিয়ে দেয়, আর এখন সে পৌঁছে যায় আরো বেশি টাইট প্যাসেজে। আর যেমনটা সে ভেবেছিল সামনে ওপেনিং পাবে, কিন্তু এটাই ছিল ডেড ইন, সম্পূর্ণ গুহাটির শেষ রাস্তা। এই জায়গাটির স্পেস ছিল একটি ল্যাপটপের স্ক্রিনের সাইজের মতো লম্বা চওড়া, আর সে এর ভিতর সম্পূর্ণ উল্টো অবস্থায় 80 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে তার মাথাটা নিচের দিকে আর পাটা উপর দিকে। সে নিজেকে উপর দিকে পুশ করার অনেক চেষ্টা করে,
কিন্তু দুর্ভাগ্যবশত তার দুটো হাত পেটের কাছে আটকে যায়। মানে সে কারো সাহায্য ছাড়া নিজেকে সামান্য উপর দিকে মুভও করাতে পারবে না, কেবল তার পা দুটো গর্তের উপরে রয়েছে। সে জসকে আবারও ডাকে। এই সময় তার ভাই ক্রক স্ক্রুর পেছন দিকে চলে গিয়েছিল, কিন্তু সে তার ভাইয়ের মতো মাথাকে সামনের দিকে রাখেনি। সে তার পাকে আগে রাখে আর ধীরে ধীরে তার ভাইয়ের দিকে আগিয়ে যায়, যাতে সে সহজেই রিটার্ন হতে পারবে। যখন সে তার ভাইয়ের কাছে পৌঁছায়, সে কেবল তার ভাইয়ের পা দুটোকে টাচ করতে পারে, বাকি দেহটাকে গর্তটা গিলে নিয়েছে। সে তার ভাইয়ের পাকে নিজের পা দিয়ে জড়িয়ে ধরে আর তাকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু কয়েক ইঞ্চি উপরে তোলার পর বন্ধন ছেড়ে যেতে থাকে আর জন আবারও আগের পজিশনে আটকে যায়। তার ভাইয়ের আর বুঝতে বাকি নেই যে প্রফেশনাল রেস্কিউ ছাড়া জনকে এখান থেকে উদ্ধার করা সম্ভব হবে না। সে তার ভাইকে সান্ত্বনা দিয়ে উদ্ধারকারীদের ডাকার জন্য গুহা থেকে বেরিয়ে পড়ে আর জনের কন্ডিশনের ব্যাপারে তার পরিবার আর রেস্কিউ টিমকে জানিয়ে দেয়। জনকে রেস্কিউ করার জন্য সর্বপ্রথম একজন মহিলা রেস্কিউয়ার ভিতরে প্রবেশ করে, যার নাম সুশি মোটোলা। সে তার পায়ে একটা দড়ি বেঁধে ভিতরে প্রবেশ করে যাতে ভিতরে আটকে না যায়। রোগা গঠন হওয়ার সাথে সাথে তার হাইট ছিল 5.3, যার কারণে সে সহজেই ক্রক স্ক্রু সেকশন ক্রস করতে পারে। সে রাত 12টার সময় জনের কাছে পৌঁছায় আর জন এখানে প্রায় 4 ঘন্টা সেম পজিশনে আটকে রয়েছে। সুশি দড়ি দিয়ে জনের পাটাকে বেঁধে ফেলে আর তার পা ধরে টানা শুরু করে, কিন্তু জনের দেহ কিছুটা উপরে ওঠার পর আবারও নিচে নেমে যাচ্ছে। সুশি সব ধরনের চেষ্টা করে, এমনকি জনের জিন্সকেও ছিঁড়ে ফেলে যাতে আরও কিছুটা স্পেস ক্রিয়েট হয়, কিন্তু প্রায় 2 ঘন্টা চেষ্টা করার পর সুশি হাল ছেড়ে দেয় আর সে ফিরে আসে। বাইরে জনের স্ত্রী, তার পুত্র আর রেস্কিউ টিমের কিছু মেম্বার সেখানে উপস্থিত হয়। তাদের মধ্যে কিছুজন ঠিক করে জনের পাটাকে কেটে তাকে উদ্ধার করবে। অবশেষে অনেক আলোচনা করার পর ডিসাইড করা হয় দড়ি আর পুলিশ সিস্টেমের সাহায্যে জনকে বাইরে থেকে মেশিনের সাহায্যে টানা হবে। পুলিশ সিস্টেমের ইকুইপমেন্টকে ক্রক স্ক্রুর ওপারে নিয়ে যাওয়া অনেক চ্যালেঞ্জিং ছিল। প্যাসেজ অনেক টাইট, প্লাস এই কাজটি কেবল একজন ব্যক্তি করতে সক্ষম, কারণ প্রবেশদ্বার থেকে জন পর্যন্ত প্রায় 400 ফিট দূরত্বের রাস্তা আর পেছন থেকে কেউ তাকে সাহায্যও করতে পারবে না। তাই প্রত্যেক বোল্ট ইনস্টল করার জন্য প্রায় 1 ঘন্টা সময় লাগছিল। জন সেখানে প্রায় 12 ঘন্টা আটকে রয়েছে আর সারা রাত ওই উল্টো অবস্থাতেই কাটিয়ে দেয়। অন্যদিকে উপরে থাকা একজন রেস্কিউ ডাক্তার সিচুয়েশনটিকে আরো বেশি ভয়ানক বানিয়ে দেয়। সে জানায় যেহেতু জন উল্টো অবস্থায় রয়েছে, তাই জন 10 ঘন্টা পর্যন্ত ঠিকভাবে থাকতে পারবে আর 10 ঘন্টা পরে তার প্রত্যেকটা অর্গান একটা একটা করে ফেল হতে শুরু করবে। মানুষের দেহ সোজা অবস্থায় দাঁড়িয়ে থাকার জন্য ডিজাইন করা আছে, যেখানে হার্টের লোকেশন বডির উপরের অংশে অবস্থান করে। হার্ট পাম্প করে সম্পূর্ণ বডিটাকে ব্লাড সাপ্লাই করে আর 80% ব্লাড নিচের অংশেই সাপ্লাই করা হয়। আর গ্র্যাভিটির সাহায্যে ব্লাড সাপ্লাইয়ের এই প্রসেসটি খুব সহজই হতে থাকে। যেহেতু জন উল্টো পজিশনে রয়েছে, তাই তার হার্টকে বেশি পাম্প করে উপরের 80% অংশে ব্লাড পাঠাতে হবে আর এর জন্য হার্টকে ওভারটাইম কাজ করতে হবে। তাই ডাক্তার মন্তব্য করেন যে কোনো মুহূর্তে জনের হার্ট অ্যাটাক আসতে পারে। এটা জানার পর উদ্ধারকারীরা জনকে কিছুটা হলেও সোজা করার চেষ্টায় ভিতরে প্রবেশ করা শুরু করে। কয়েক ঘন্টা ধরে পুলিশ সিস্টেম ইনস্টল করার পর ফাইনালি দেব নামের একজন উদ্ধারকারী জনের কাছে পৌঁছায়। এরপর সে জনের পাকে বেঁধে টানা শুরু করে, কিন্তু এখানে আবার এক সমস্যা দেখা দেয়। জনের পা এমন এক পজিশনে রয়েছে যে তাকে বেন্ড করা যাবে না। যখন তার পাটাকে ধরে টানা হচ্ছে, তার পা সোজা গুহার সিলিংয়ে টাচ করতে থাকে। দেব অনেক চেষ্টা করার পর ফাইনালি জনকে কিছুটা উপরে তুলতে সক্ষম হয়, কিন্তু তখনই একটা বোল্ট খুলে যায় আর জন আবারও আগের পজিশনে চলে আসে। জন এই সময় খুবই দৈহিক আর মানসিক বেদনায় ভুগছিল, তাই জনকে কিছুটা রিল্যাক্স করানোর জন্য রেস্কিউয়ার 2-ওয়ে কমিউনিকেশন সিস্টেমকে ভিতরে পাঠায়, যাতে সে তার স্ত্রীর সঙ্গে কথা বলে কিছুটা রিল্যাক্স ফিল করতে পারে। আর এই সিস্টেমটি কাজও করে যায়। 19 ঘন্টা পর জনকে আবারও টানার জন্য রেস্কিউয়ার ভিতরে পৌঁছায়। অনেক কষ্টে জনকে এই সময় অনেকটাই উপরে টেনে তোলা হয়। এতটাই উপরে সে উঠে আসে যে এই সময় তার মুখটিকে দেখা যাচ্ছিল। তার চোখ রক্তের মতো লাল ছিল, মুখ দিয়ে লালা ঝরছিল আর অনেক কষ্টের পরেও তার মুখে খুশির একটা ঝলক দেখা যাচ্ছিল। প্রায় 19 ঘন্টা পর জন বাইরে যাওয়ার প্যাসেজটিকে দেখতে পাচ্ছিল। এখন কেবল শেষ টান বাকি রয়েছে। এক টানেই জন বাইরে বেরিয়ে আসবে, কিন্তু হঠাৎ এক ঝটকায় দ্বিতীয়বারের মতো পুলিশ সিস্টেম ফেল হয়ে যায় আর জন আবারও আগের পজিশনে পৌঁছে যায়। আর একটা বোল্ট যেটা জনের উপর ড্রিল করে লাগানো হয়েছিল, সেটা খুলে সোজা রেস্কিউয়ারের মাথায় লাগে আর রেস্কিউয়ার প্রচন্ড আঘাতে অজ্ঞান হয়ে ওইখানেই পড়ে থাকে। যখন রেস্কিউয়ারের জ্ঞান ফেরে, সে ঠিক করে জনের পাকে কেটে দেবে, তাহলে সে সহজেই তাকে বেন্ড করতে পারবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জনের মধ্যে আর কোনো সারা শব্দ নেই। হয়তো জন জীবনেও আর বাইরে বেরিয়ে আসতে পারবে না। রেস্কিউয়ার বাইরে বেরিয়ে জানায় যে জনের মধ্যে আর কোনো রেসপন্স নেই। অন্যদিকে তার স্ত্রী টেলিফোনেও কোনো সারা শব্দ পাচ্ছিল না। এরপর একজন মেডিকেল প্রফেশনাল ভিতরে প্রবেশ করে আর সে কনফার্ম করে যে জন মারা গেছে। 2009 সালে 25 নভেম্বর রাত 11:45 অফিসিয়ালি কনফার্ম করা হয় যে জন এডওয়ার্ড জনস ইজ ডেড। 120 জন উদ্ধারকারী ব্যাক টু ব্যাক 27 ঘন্টা চেষ্টা চালায় জনকে উদ্ধার করার জন্য, কিন্তু জনের উল্টো পজিশন হওয়ার কারণে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। অথরিটিরা ঠিক করে জনের ডেড বডিকে ওখানেই রেখে দেওয়া হবে। জনের
জনের ডেড বডি আজও গুহার ভিতর ওই গর্তের মধ্যে সেম পজিশনে পড়ে আছে, কিন্তু এর ভিতর আর কেউ প্রবেশ করতে পারবে না, কারণ অথরিটিরা গুহার প্রবেশদ্বারকে কনক্রিট দিয়ে সিল করে দিয়েছে।